ভবঘুরে দীপাঞ্জন ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই পর্বে কলকাতার ঠিক উল্টো দিকে গঙ্গাপাড়ের সেই জায়গাটায় যাব, যা কেবল বৃক্ষপ্রেমীদের স্বর্গ নয়, তা ঐতিহাসিক জায়গা থেকেও খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি যে জায়গাটায়, এই জায়গাটা 250 বছরের পুরনো। এই যে পেছন দিকে যেটা দেখছেন, এই যে স্মৃতিস্তম্ভটা, এটা যার, তিনি তৈরি করেছিলেন এই বটানিক্যাল গার্ডেন। চূড়ান্ত ঐতিহ্যপূর্ণ, 250 বছরের পুরনো। 1787 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। চলুন বাকি ঘটনা, বাকি ইতিহাস চলতে চলতে দেখতে দেখতে। বিস্তারিত তথ্য আর ইতিহাস নিয়ে পরে আসছি। প্রথমে বলি, এখানে আসবেন কিভাবে। প্রায় 273 একর জমিতে গড়ে ওঠা জীবন্ত গাছের এই চিরপরিবর্তনশীল মিউজিয়াম হাওড়া স্টেশনের 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতার এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে মিনি যায় সরাসরি। এছাড়াও নিউ টাউন বা অন্যান্য কিছু জায়গা থেকে সীমিত কিছু বাস গার্ডেনের গেট পর্যন্ত যায়। এছাড়াও হাওড়া স্টেশন থেকে বেশ কিছু বিকল্প আছে পৌঁছানোর। হাওড়া থেকে ফোরশোর রোড এবং জিটি রোড এসে মেশে আন্দুল রোডে। তারপর তা দুটি রাস্তায় ভাগ হয়ে গার্ডেনের দুটি গেটে পৌঁছয়। এই দুই গেটের বাইরে বেশ কিছু খাবার দোকান আছে। এছাড়াও গার্ডেনের ভেতর ক্যাফেটেরিয়াতেও খাবার ব্যবস্থা আছে। চলুন এবার ঢুকে পড়া যাক। ঢোকার মুখেই টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য 30 টাকা আর বিদেশিদের 100 টাকা। মনে রাখবেন, প্লাস্টিক, ধূমপান, জ্বলনশীল বস্তু আর পোষ্য কিন্তু এখানে অ্যালাউড নয়। তখনকার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম 2009 সাল থেকে পরিবর্তিত হয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এই গাড়িগুলো ছাড়ে, এটা ঘোরায়, গোটা গার্ডেনটাকে ঘোরায়। 50 টাকা পার হেড। সমস্ত তথ্য দিয়ে ওরা ঘোরাবে। রিভার সাইড দিয়ে গিয়ে আপনাকে ছেড়ে দেবে ব্যানিয়ান ট্রির সামনে। সেখানে আপনারা ঘুরবেন বেশ কিছুক্ষণ। তারপরে ওখান থেকে ওরা রিকালেক্ট করে আপনাকে গেটে নিয়ে আসবে। তবে একটা কথা বলি, নিতান্ত হাঁটার সমস্যা না থাকলে পায়ে হেঁটেই ঘুরবেন, নইলে এই জায়গার আসল মজাটা উপভোগ করতে পারবেন না। প্রায় 1400 প্রজাতির গাছ আছে, যেগুলো দেখার তো প্রশ্নই ওঠে না এই গাড়িতে গিয়ে। বড্ড বুড়ি ছোঁয়া ব্যাপার। তবে সরাসরি বটগাছের কাছে গেলে এই রাইড শ্রেষ্ঠ। ওনারা দেখান এইভাবে। मोटा मोटा जो पेड़ है मेहगनी, येलो बाम्बू, ब्लैक बाम्बू। পাইন পাইন पाइन ट्री। দেখো এই ক্লাইমেটে। হ্যাঁ, और ये जो बिल्डिंग है ब्रिटिश टाइम का गेस्ट हाउस। এটার ভিতরে ঢোকা যায় না, কারোর ভিতরে ঢুকে দেখার অ্যালাউ নেই। যা দেখবেন বাইরে থেকে। इलाच अदरक है, और जो लंबा लीफ है ये है इलायची है, और बीच में जो ट्री है लौंग का ट्री है। 21 वैराइटीज जिंजर है। विक्टोरिया अमेजन वाटर लिली, अमेजोनिका वाटर लिली बोलता है इसको। ये जो लीफ है 15 किलो वेट कैरी कर सकता है। 15 किलो वेट। এই যে পাতাগুলো পদ্ম পাতা था, हॉस्पिटल था। इसको रॉयल पम बोलता है, रॉयल स्टोनिया एवेन्यू। छोटे छोटे वाटर लिली, डिफरेंट कलर। और बिल्डिंग जो है, बिल्डिंग ब्रिटिश टाइम का पीआरओ ऑफिस, पब्लिक रिलेशनशिप ऑफिस। এইটা ট্যাক্সোনমি সেকশন। মানে এগুলোকেই পরে আবার বিভিন্ন জায়গায় পোতা হবে, তাই তো? না, এখানে স্যাম্পল। ও স্যাম্পল। এখানে রিসার্চ হয়। এই যে বিল্ডিংটা আছে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম বিল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেই সায়েন্টিস্ট আছে এই সব গাছের উপর রিসার্চ করে কি করে। हर्बल प्लांट 162 हर्बल प्लांट। घूम के देख सकते हैं ना। हाँ हाँ, हम लोग आपको। তা বুঝতেই পারলেন, এইভাবেই হয় গার্ডেন রাইড। এই হলো গিয়ে গোটা বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ। গার্ডেনে কি কি আছে তার সম্পূর্ণ তালিকা আছে এতে। প্রকৃতির প্রেম যখন খুবই নিম্নগামী, তখন বিস্ময়কর এই বাগানে একটা সপ্তাহান্ত কাটালে সেই প্রেম কিঞ্চিত ফিরে আসতে বাধ্য।
এই সময়টায় মানে অক্টোবর থেকে মার্চ গার্ডেন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা, বাকি সময় 8টা থেকে 5:30। বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এবার আসুন এর ইতিহাসটা জেনে নিই, কারণ সেটা জানা থাকলে জায়গাটির মাহাত্ম্য সম্পর্কে অবহিত হতে পারবেন। সালটা ছিল 1770 বা 1176 বঙ্গাব্দ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। বৃহত্তম দুর্ভিক্ষের শিকার হল দেশ, সেই 76-এর মন্বন্তর। 30 লক্ষ মানুষ স্রেফ না খেতে পেয়ে মরে গেল। এর পরের 16 বছর শস্য উৎপাদন ভয়াবহভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডকইয়ার্ডের এক সুপারিনটেন্ডেন্ট, আদতে এক উদ্যানবিদ, কর্নেল রবার্ট কিড, সিদ্ধান্ত নেন একটা বোটানিক্যাল গার্ডেন তৈরি করার। 1786-তে তিনি গভর্নর জেনারেলকে চিঠি লেখেন এই মর্মে যে এমন একটা বাগান যদি করা যায় তাহলে বিদেশের বিভিন্ন ফল ও শস্যের চাষ এখানে করা সম্ভব। দেশীয় অর্থনীতির উন্নতির কথাও ছিল সেই চিঠিতে। ইংল্যান্ড থেকে তৎক্ষণাৎ অনুমতি মেলে এবং রবার্ট কিডের ব্যক্তিগত 310 একরের বাগানে 1787 সালে প্রতিষ্ঠা হয় পৃথিবীর তৎকালীন বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। ফলে আজ যা কেবল নিছক একটা মনোরঞ্জনের পার্ক, তার আসল উৎপত্তির কারণটা বোঝাই যায় ছিল সম্পূর্ণ ভিন্ন। গার্ডেনের মধ্যবর্তী স্থানে তার পছন্দ করা জায়গায় তার নামাঙ্কিত স্মৃতিস্তম্ভ তৈরি হয় তার মৃত্যুর পর। ঠিক এর পাশটিতেই আছে বিখ্যাত এক পাম বিথি, রবার্ট কিডের সেই কোম্পানি বাগানকে, যা পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত একটা রাজকীয় মাত্রা এনে দিয়েছে। 1793-তে কিডের মৃত্যুর পর ডক্টর উইলিয়াম রক্সবার্গ নামক একজন কোম্পানি বটানিস্টকে এর সুপারিনটেন্ডেন্ট করা হয়। 3500 গাছের স্যাম্পল দিয়ে বাগান সমৃদ্ধ করেন তিনি। তাঁর আমলেই এই বাগান সম্পূর্ণতা পায় এবং সর্বোচ্চ স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে আরও অনেকের হাতে এই গার্ডেন বিস্তৃতি পায়। 19 শতক পর্যন্ত এই গার্ডেন ছিল পৃথিবীর বৃহত্তম। এই বাগানের 50 বছর পর লন্ডনের কিউই গার্ডেন তৈরি হয় এর অনুকরণে। রক্সবার্গের এই বাড়ি ও লাইব্রেরি একেবারে গঙ্গা তীরবর্তী। বটগাছের বাঁদিকের রাস্তা বা মূল গেট থেকেও বাঁদিকের রাস্তা গেছে এখানে। এই হলো সেই পুরনো লাইব্রেরি। ওখানকার সিকিউরিটি থেকে জানতে পারলাম এটা লাইব্রেরি ছিল। এখন একেবারেই শেষ অবস্থা বাড়িটির, কোনো রক্ষণাবেক্ষণ নেই। আর এই বটানিক্যাল গার্ডেনেই আন্দুল রোডের গেটের দিকে রয়েছে তার একটি স্মৃতিসৌধ। সালে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ে শতকরা 50% গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তছনছ হয়ে গিয়েছিল এই বাগান। প্রচুর দামি দামি গাছ নষ্ট হয়ে যায়। তখন এর দায়িত্বে ছিলেন ডক্টর জর্জ কিং। তিনিই সেই ধ্বংসপ্রাপ্ত বাগানকে ফের জাগিয়ে তোলেন আবার। বহু জায়গায় মাটি খনন করে গার্ডেনকে উঁচু করা হয়, ফলে সৃষ্টি হয় মোট 24টি লেকের। এই লেকগুলি প্রত্যেকটি গভীরে পরস্পর পাইপ দ্বারা সংযুক্ত এবং গঙ্গার সাথে স্লুইস গেটের মাধ্যমে প্রতিদিনের জলের আদান প্রদান হয়। অদ্ভুত ব্যাপার না? এ তো গেল ইতিহাসের কথা। চলুন এবার একটু সম্পদগুলো দেখে নিই। সবকিছু যদিও এই সীমিত ভিডিওতে দেখানো সম্ভব নয়। এই দেখুন, এইটা হলো রাবার গাছ, বিশাল উঁচু হয়ে গেছে।
এইটা তুন গাছ, মরে গেছে। এই গাছ থেকেই দোতারা তৈরি হয়, এই গাছের কাঠ থেকে। নাম হচ্ছে বুদ্ধ নারকেল। এই নাম কেন সেটা অবশ্য আমার জানা নেই, তবে এই হলো সেই গাছ। বিরাট উঁচু, লম্বা হয়ে ওপরে চলে গেছে। এই পামটা দেখুন, কত শাখা প্রশাখা, অত্যন্ত বিরল। এই গাছটির নাম কুম্ভকর্ণ। মার্চ মাসে ঘুম থেকে জেগে সম্পূর্ণ সবুজ হয়ে যায়। আর এটা একটা অদ্ভুত গাছ, বাটারফ্লাই প্ল্যান্ট। পাতাগুলো দেখুন, একেবারে অবিকল প্রজাপতি। অসংখ্য ফুলের গাছ আছে চারিদিকে এই গার্ডেনে। ফুল, পাখি, ফল, কাঠবিড়ালি, মাছ সব কিছু নিয়ে প্রকৃতি তার নিয়ত খেলায় মেতে আছে যেন এই আশ্চর্য উদ্যানে। সামনেই বসন্তকাল, তখন তো একেবারে নববধূর সাজে সেজে উঠবে এই জায়গা। ভিক্টোরিয়া অ্যামাজনিকা, খাস অ্যামাজনের জিনিস। বিশাল চওড়া হয়, এক একটাতে 15 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এরা। এক একটা পাতার ডায়ামিটার পূর্ণাঙ্গ প্রায় 5 ফুট 6 ফুটের কাছাকাছি। অসাধারণ ফুল। দুর্ধর্ষ জায়গা। এইবার যে জিনিসটা স্পেশালি আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া খুব চাপের, কিন্তু এটা আফ্রিকার একটা কি বলবো সিগনেচার ট্রি বলতে পারেন। সেই আফ্রিকার সিগনেচার ট্রি এখানে রয়েছে। যদিও গাছটা ভেঙে গেছে ওপরটা, তবে ওটা আবার রিগ্রো করেছে, সেটা আপনাদের দেখাই। এই হলো সেই বিখ্যাত বাওবাব গাছ। আমাদের এই জলবায়ুতে হয়েছে। আফ্রিকার জনজাতিদের এই গাছ ছায়া দেয়, ভরসা দেয়, আশ্রয় দেয়। এটাকে একটু ছুঁয়ে দেখব। এই হলো বাওবাব গাছ। এই গাছের গোড়া বিশাল চওড়া হয়। এটা যদিও অতটা চওড়া নয়, তবে মোটামুটি 5-6 ফিট এর ডায়ামিটারটা। এখানে এর একটা বর্ণনা দেওয়া হয়েছে সুন্দর। মুঘলরা 500 বছর আগে এই গাছ ভারতবর্ষে প্রথম এনেছিল জানা যায়। এই গাছটির বয়স 100 বছর, কম কথা নয়। এই গাছ বহুদিন বাঁচে। সবচেয়ে বড় কথা, একটা ফুল গ্রোন একদম পূর্ণবয়স্ক একটা গাছের মধ্যে 1 লক্ষ লিটার জল থাকে, তুলনাহীন। এই বাওবাব গাছের তলায় এটা পেয়েছি। এটা কিন্তু আফ্রিকান সাপ নয়, একেবারেই দেশীয় সাপ। কী সাপ আমি বলতে পারবো না, সরি। এইবার সেই বিখ্যাত এবং জনপ্রিয় গাছ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এই জায়গাতে এসেই পার্কের গাড়ি আপনাকে ছেড়ে দেবে। শোনা যায় উদ্যান প্রতিষ্ঠার বছরেই এই বটগাছটিকে রোপণ করা হয়েছিল, অর্থাৎ গাছটির বর্তমান বয়স প্রায় 250-রও বেশি। 1864, 1867 ও 1920-র 3টি ভয়াবহ ঘূর্ণিঝড় সামলে এই গাছ টিকে আছে আজও। নিজেই হয়ে উঠেছে একটা অরণ্য, গড়ে তুলেছে একটা স্বতন্ত্র বাস্তুতন্ত্র। সর্বোচ্চ উচ্চতা প্রায় 80 ফুট,
বর্তমানে প্রায় 19,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, 1,600 ফুটের পরিধি। প্রায় 4,000 ঝুড়ি নেমেছে এবং যে প্রক্রিয়াটি চিরন্তন হয়ে গেছে এখন। 1794 সালে এর একটা এনগ্রেভিং প্রকাশিত হয়েছিল। গাছের মূল কাণ্ডটি ছত্রাক আক্রান্ত হওয়ায় তা 1925 সালে কেটে ফেলা হয়। এখন শুধু ঝুড়ির ওপরেই দাঁড়িয়ে আছে এই অদ্ভুত বিস্ময়টি। মূল কাণ্ডটি চিহ্নিত করতে একটি স্তম্ভ তৈরি করা হয়েছিল সেই জায়গায়। বটগাছের আগে বাঁদিকে আছে চা বাগান। হ্যাঁ, ভারতের প্রথম চা বাগান। চীন দেশ থেকে চা গাছ এনে পরীক্ষামূলকভাবে পোঁতা হয়েছিল এখানে, কিন্তু এই জলবায়ুতে তৈরি সেই চা গৃহীত হয়নি। পরে আসামের কিছু জনজাতি যে পাতা ফুটিয়ে জল খেত, সেই গাছ এনে লাগানো হয় এবং সফল হয় সেই পরীক্ষা। পরবর্তীতে বিপুলভাবে শুরু হয় চায়ের উৎপাদন। এখানে একটা বনস্পতির বাগানও রয়েছে, যেখানে বনস্পতি গাছ এবং বেশ কিছু রেয়ার স্পিসিস, এন্ডেঞ্জার্ড স্পিসিস এখানে রাখা রয়েছে বিভিন্ন রকম। এই ক্লাইম্বিং প্ল্যান্টের জায়গা রয়েছে এখানে, বিভিন্ন লতানো গাছ যেগুলো আছে সেই সমস্ত গাছ রয়েছে এখানে। হঠাৎ করে একটা গাছ দেখতে পেলাম, মাদাগাস্কার অ্যামন্ড। এইটা হলো ক্যাকটাস হাউস। বিভিন্ন রকম দেশি বিদেশি ক্যাকটাস এখানে রয়েছে, আর এর ভেতরেও রয়েছে অসংখ্য। কিন্তু মুশকিল হচ্ছে সবই বন্ধ। তবে এটা সম্ভবত নতুন উদ্বোধন হয়েছে কিনা সেটা বলতে পারবো না। এরমভাবেই আপনাদের দেখতে হবে অ্যাকচুয়ালি। বিভাগ উদ্বোধনের অপেক্ষায়। অসংখ্য বনসাই এখানে রাখা হয়েছে। এগুলো সব ইনগুরেট করা বাকি, উদ্বোধন হয়নি তো এগুলো। 26 জানুয়ারি, ডিসেম্বর। বোটিং এর বন্দোবস্ত রয়েছে সুন্দর এখানে। আমরা যদিও বোটিং করিনি, হাঁটতে হাঁটতে পুরনো পুরনো বাড়ির ধ্বংসাবশেষ ইতিউতি দেখতে পাওয়া যায় এখনো। নন্দিনী, তুমি তো ঘুরছো অনেক দিনই, তো তোমাকে আজকে আর কিছু জিজ্ঞেস করব না। আমি জিজ্ঞেস করব জেনএক্সের একজনকে। অরণ্য, কেমন লাগছে বলতো? খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। এতগুলো স্পিসিস একসাথে ইন্ডিয়াতে কোথাও হয়তো পাওয়া যায় না, এবং একই জায়গার মধ্যে সবচেয়ে বড় কথা। মানে কিছুই না, চিড়িয়াখানাতে যেমন জন্তু জানোয়ার একসঙ্গে অনেক থাকে, এটা সেরকমই একটা রেপ্লিকা, কিন্তু জন্তু জানোয়ারের বদলে সেটা গাছের আর কি। সবচেয়ে বড় কথা, আমরা যে গাছগুলো কখনো দেখতে পাবো না হয়তো, যে দেখতে গেলেও যে বিভিন্ন জায়গায় যেতে হবে সেটার প্রয়োজনই পড়ছে না। বিভিন্ন দেশের জিনিস এখানে দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং। হ্যাঁ খুবই। অর্থাৎ তোদের জেনারেশনের কাছেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো? হ্যাঁ একদম। ব্যাস, এটাই জানার ছিল।
দিনান্ত হয়ে এলো, বেরিয়ে যাচ্ছি। বিকেল 5টা অবধি খোলা, তার মধ্যেই বেরিয়ে পড়তে হবে সবাইকে, যে কোনো গেট দিয়েই হোক। তো সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হওয়া তো সম্ভব না, কারণ প্রায় 300 একর জায়গাকে 4-5 ঘন্টার মধ্যে ঘুরে দেখা এটা নিয়ারলি ইম্পসিবল। ফলে অসম্পূর্ণ হলো বলা যায়, খানিক সম্পূর্ণ। যাই হোক, অনেকটা জায়গা, অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, এইটুকু শুধু বলছি। খাবার দাবার, প্লাস্টিক কিন্তু একদম চলে না এখানে। প্লাস্টিক কিন্তু দেখতে পেলে তখন সমস্যা, যদিও সেই রকম অত সিকিউরিটি এখানে কিছু নেই, মাঝে মধ্যে একজন দুজন দেখতে পাবেন। তো সেইটুকু মেনটেন করবেন, আর জায়গাটার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করবেন, সেটা আমাদের দায়িত্ব। কারণ এত বড় একটা জিনিস, এত ঐতিহ্যপূর্ণ একটা জিনিসের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, সারা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত হতে পারি। কিন্তু ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী পর্বে। অশেষ ধন্যবাদ।